গাছের ভেতর পানির কাণ্ড। আচ্ছা, গাছ এত লম্বা হয় কিভাবে? কি আজব প্রশ্ন, তাই না? কোষ বিভাজনের মাধ্যমে। সেটা তো সবাই জানে, প্রশ্নটা তাহলে অন্যভাবে করি। গাছ লম্বা হওয়ার অসুবিধা কি? আবার অদ্ভুত প্রশ্ন। লম্বা লম্বা গাছ আমাদের এত সুন্দর ছায়া দিচ্ছে, এখানে সুবিধা বই অসুবিধার তো কিছু নেই। ব্যাপারটা হচ্ছে, গাছ লম্বা হলে মানুষ নয়, বৃক্ষ মহাশয় নিজেই বড় ঝামেলায় পড়ে যান। যে গাছ যত লম্বা তার তত বেশি বিপদ। রান্না করার পর আমরা যে রকম কল খুলে পানি নিয়ে আসতে পারি, গাছ বেচারা তো সেই সুবিধা নেই। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পাতায় ঘটে, সেজন্য সে মাটির নিচ থেকে পানি টেনে পাতায় নিয়ে আসতে হয়। আর এখানেই শুরু হয় বিপত্তি। পানিকে যদি নিচ থেকে উপরে উঠতে হয়, তাকে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। মানে অভিকর্ষজ বিভব শক্তি প্রয়োগ করতে হবে। অভিকর্ষজ বিভব শক্তির মান যেখানে এম হচ্ছে পানির ভর, অভিকর্ষজ ত্বরণ এবং এইচ যতটুকু উচ্চতায় পানি উঠাতে হবে। তার মানে উচ্চতা যত বেশি, পানি উঠানো তত কষ্ট। সাধারণত গাছের উচ্চতা 32 থেকে 50 ফুট পর্যন্ত। কিছু কিছু গাছের উচ্চতা 200 থেকে 300 ফুট ছাড়িয়ে যায়। গাছের মূল থেকে এত উপরে কাণ্ড পর্যন্ত পানি কিভাবে পরিবাহিত হয় তা নিয়ে বেশ কিছু ধারণা আছে। তার মধ্যে একটি হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় পানি কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে প্রবাহিত হয়। যেহেতু মাটির নিচে পানির ঘনত্ব গাছের ভেতরের কোষ থেকে বেশি, পানি অনায়াসে মাটি থেকে কোষে প্রবেশ করতে পারে, এই কথাটা আংশিক সত্যি। আসলে অভিস্রবণ প্রক্রিয়ায় পানিকে খুব একটা বেশি উপরে টানতে পারে না, কারণ পানি একবার কোষে প্রবেশের পর কোষ থেকে কোষে পানির ঘনত্বের এতটা পার্থক্য থাকে না যে পানি সমঘনত্ব বজায় রাখতে উপরের দিকে যাবে। আবার আমরা লবণাক্ত মাটিতে জন্মানো গাছের কথা তো ভুলেই যাচ্ছি। ম্যানগ্রোভ বনাঞ্চলে মাটির নিচে পানি অনেক লবণাক্ত, তাই এই প্রক্রিয়া মেনে নিলে অভিস্রবণ প্রক্রিয়ায় পানিকে উপর থেকে নিচের দিকে যেতে বাধ্য করবে। তার মানে ওখানকার গাছের পানি উঠাতে অভিকর্ষ শক্তি প্রয়োগ করা তো লাগবেই, সঙ্গে অতিরিক্ত শক্তি লাগবে পানির নিচে যাওয়া থামাতে। বিপদ না কমে বরং বেড়ে গেল। ঠিক আছে, অভিস্রবণ প্রক্রিয়া বাদ। তাহলে পানি নিশ্চয়ই কৈশিকতার কারণে ক্যাপিলারি অ্যাকশন পরিবাহিত হয়। কৌশিকতা কি তা বোঝানোর জন্য বাসার ছোটখাটো একটা পরীক্ষা করা যায়। অর্ধেক গ্লাস পানির মধ্যে একটা স্ট্র ডুবাতে হবে, দেখা যাবে স্ট্র এর ভেতরে পানির উচ্চতা গ্লাসের ভেতরের পানির উচ্চতা থেকে কিছুটা বেশি। নল যত চিকন হবে পানির স্তর তত উপরে উঠবে। গাছের ভেতরে প্রতিটা কোষের পানি পৌঁছানোর জন্য রয়েছে লম্বা সরু 20 থেকে 200 মাইক্রোমিটার ব্যাসওয়ালা চুলের মতো চিকন জাইলেম টিউব। কিন্তু অনেক খাটাখাটনি করে অঙ্ক কষে দেখা গেছে জাইলেম টিউব এত সরু হওয়া সত্ত্বেও তার পক্ষে 1 মিটারের 3 ফুট বেশি উপরে পানি তোলা সম্ভব নয়। কোথাও 300 ফুট আর কোথাও 3 ফুট। তাহলে তো গাছ বেচারা পানির অভাবে মারা যাওয়ার কথা। মজার ব্যাপার হচ্ছে, শেষ মানটা কিন্তু প্রসাধনী দেয়। তবে এইমাত্র যে হিসেব করলাম, ওখানে আসলে আমরা গাছের কাণ্ডের কিংবা পাতার ভেতরের আসল চাপের মান বসাইনি। পানির উপরে উঠতে গেলে চাপের পার্থক্য বাড়তে হবে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? সম্ভব, গাছ যদি তার পাতার ঋণাত্মক চাপ সৃষ্টি করতে পারে তাহলে। একটি কণা বল যত কম প্রয়োগ করবে, চাপ তত কমবে। যখন কোনো কণা থাকবে না, চাপও শূন্য হয়ে যাবে, তাই না? এই তত্ত্ব শুধু গ্যাসীয় কণার ক্ষেত্রে প্রযোজ্য। কঠিন পদার্থের ক্ষেত্রে চিন্তা করা যাক, একটা রাবারকে সংকুচিত করার জন্য যে চাপ দিচ্ছি তা যদি ধনাত্মক চাপ দিই, ওই রাবারকে টেনে লম্বা করার জন্য প্রয়োগকৃত চাপই হচ্ছে ঋণাত্মক চাপ। তরল পদার্থের ক্ষেত্রে ব্যাপারটা একটু কঠিন। তরল পদার্থের চাপ শূন্যে নামা মাত্র তা বুদবুদ আকারে বাষ্পীভূত হওয়া শুরু করে। পদার্থকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত করতে শুধু চাপ বা তাপমাত্রা পরিবর্তন করলেই হয় না, সক্রিয়করণ শক্তির প্রয়োজন পড়ে। পানিকে এই সক্রিয়করণ শক্তি যোগান দিতে প্রয়োজন হয় বায়ুর বুদবুদের।
গাছের জাইলেম কেউ পুরোপুরি পানিপূর্ণ থাকার কারণে সেই বুদবুদ তৈরির কোনো অবকাশ থাকে না, যে কারণে চাপ শূন্যের নিচে নামা সত্ত্বেও পানি বাষ্পে পরিণত না হয়ে অতি শীতল অবস্থায় চলে যায়। এ অবস্থায় কিন্তু পানি তরলেই থাকে। ৯৫ ভাগ পত্ররন্ধ্রের মধ্য দিয়ে বাষ্পীভূত হচ্ছে, যাতে বাকি কণাগুলো ঋণাত্মক চাপ তৈরি করতে পারে। কিসের জন্য? গাছের, যাতে গাছ কার্বন ডাই অক্সাইড কিছু অণু গ্রহণ করে মানুষের জন্য অক্সিজেন উৎপাদন করতে পারে। আর এসব কিছু ঘটছে আপনার বাড়ির পাশে দাঁড়ানো সবুজ পাতার ছায়ায় ওই গাছের ভেতর।